হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এগেন টু রাইস স্মার্ট বাংলা। আমি ইজাজ স্যার, তোমাদের ইন্ডিয়ান পলিটি টিচার। আমি এর আগে ক্লাসে 1 থেকে 25 নম্বর কোয়েশ্চেন আলোচনা করেছিলাম, যেগুলো আরআরবি এনটিপিসি, সেটা গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলকে সামনে রেখে আমি কতগুলো প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন এবং ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনকে আলোচনা করেছিলাম। আজকের এই ক্লাসে, সেকেন্ড ক্লাসে আমরা আলোচনা করব আরও 25টা কোয়েশ্চেন, এবং সেই আগের ক্লাসটার কন্টিনিউয়েশন এই ক্লাসটাতে বজায় থাকবে। ওকে, তো তোমরা জয়েন করো সবাই। আমরা পরের কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন নাম্বার 26 যেটা বলেছে, হু হ্যাজ দ্য ফাইনাল অথরিটি টু ইন্টারপ্রেট দ্য কনস্টিটিউশন। ভারতবর্ষের সংবিধানকে যে ইন্টারপ্রেট করতে পারে সেটার ফাইনাল অথরিটি কে, এই যে ব্যাপারটা। অপশন এ পার্লামেন্ট, অপশন বি প্রেসিডেন্ট, অপশন সি সুপ্রিম কোর্ট অ্যান্ড অপশন ডি অ্যাটর্নি জেনারেল। হু হ্যাজ দ্য ফাইনাল অথরিটি টু ইন্টারপ্রেট দ্য কনস্টিটিউশন? এটা উত্তর হবে অপশন সি সুপ্রিম কোর্ট, কারণ ভারতবর্ষের সুপ্রিম কোর্ট ইজ দ্য হাইয়েস্ট অথরিটি টু টেক ডিসিশনস এনিথিং অ্যাবাউট আওয়ার কনস্টিটিউশন। ওকে, আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ফিচার্স অফ দ্য পার্লামেন্টারি সিস্টেম। ভারতবর্ষে যে সংসদীয় ব্যবস্থা আছে সেই সংসদীয় ব্যবস্থার বৈশিষ্ট্য কোনটি, বা পার্লামেন্টারি সিস্টেমের বৈশিষ্ট্য কোনগুলো? অপশন আছে, অপশন এ ফিক্সড টেনিওর ফর এক্সিকিউটিভ, অপশন বি সেপারেশন অফ পাওয়ার, অ্যান্ড অপশন সি কালেকটিভ রেসপন্সিবিলিটি, অ্যান্ড অপশন ডি ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। ফিক্সড টেনিওর অফ এক্সিকিউটিভ ফর এক্সিকিউটিভ মানে কি? ভারতবর্ষের যে এক্সিকিউটিভ বডি আছে তার জন্য একটা ফিক্সড টেনিওর থাকবে, সেটা 2 বছর হতে পারে, 5 বছর হতে পারে। অপশন বি সেপারেশন অফ পাওয়ার আছে। সেপারেশন অফ পাওয়ার মানে কি? ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের পরিচালনা করার জন্য যে 3টে বডি আছে, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি, এই 3টে অর্গান যাতে কেউ কারোর ওপর ওভারল্যাপ না করে সেই জিনিসটাকে বলা হয় সেপারেশন অফ পাওয়ার। সি বলা হচ্ছে কালেকটিভ রেসপন্সিবিলিটি, মানে যৌথভাবে দায়বদ্ধশীল থাকবে। অ্যান্ড ডি ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, মানে হচ্ছে নিরপেক্ষ বিচার ব্যবস্থা থাকবে। এখানে যেটা সব থেকে সুটেবল আনসার হবে সেটা হচ্ছে অপশন সি কালেকটিভ রেসপন্সিবিলিটি। তোমরা জানো যে ভারতবর্ষের পার্লামেন্টের যেটা নিম্নকক্ষ আছে লোকসভা, সেই লোকসভার কাছে যারা কাউন্সিল অফ মিনিস্টার্স আছেন আর পিএম আছে, তারা প্রত্যেকে কালেকটিভলি রেসপন্সিবল থাকে। এই কালেকটিভলি রেসপন্সিবল থাকে কেন? কারণ তারা ডিরেক্টলি ইলেক্টেড বাই দ্য পিপল, তারা জনগণের দ্বারা যেহেতু সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে, তাই তারা জনগণের দ্বারা নির্বাচিত যে কক্ষ সেখানে তারা দায়বদ্ধ থাকবে। যদি তোমাকে কোয়েশ্চেন করা হয়, এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে যে পিএম অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার্স তারা কালেকটিভলি কার কাছে রেসপন্সিবল থাকে, তাহলে উত্তর হবে লোকসভা। আর যদি এরকম প্রশ্ন থাকে যে ইন্ডিভিজুয়ালি কার কাছে রেসপন্সিবল থাকে পিএম এবং কাউন্সিল অফ মিনিস্টার্স, তাহলে উত্তর হবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এইখানে এই কালেকটিভ রেসপন্সিবিলিটি থেকে দুটো কোয়েশ্চেন আসতে পারে, যে কালেকটিভলি রেসপন্সিবল কার কাছে থাকে, তাহলে লোকসভা, অ্যান্ড ইন্ডিভিজুয়ালি রেসপন্সিবল কার কাছে থাকে, তাহলে হবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন যেটা বলেছে যে হু অ্যাডমিনিস্ট্রেটর দ্য ওথ অফ দ্য অফিস টু দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ভারতবর্ষের যে রাষ্ট্রপতি নির্বাচিত হয়, সেই রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তাকে যে শপথ গ্রহণ করায়, সেই শপথ গ্রহণে কারা কারা অংশগ্রহণ করে, বা কে অংশগ্রহণ করে, বা তাকে কে শপথ গ্রহণ করায়? এখানে 4টে অপশন আছে। একটা হচ্ছে প্রাইম মিনিস্টার্স, একটা চিফ ইলেকশন কমিশনার, 3 নম্বর আছে সিজেআই বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, অ্যান্ড অপশন ডি আছে স্পিকার অফ লোকসভা। এই যে ওথ বা শপথ গ্রহণ করানোর যে বিষয়টা প্রেসিডেন্টকে শপথ গ্রহণ করায় কে বলো তো? প্রেসিডেন্টকে শপথ গ্রহণ করায় সিজেআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তো এটার উত্তর হবে অপশন সি। রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করায় সিজেআই, আবার ভাইস ভার্সা সিজেআইকেও শপথ গ্রহণ করায় রাষ্ট্রপতি। কেমন? এবার আমাদের ভারতবর্ষে আর অন্যান্য যে সমস্ত এক্সিকিউটিভ পদাধিকারী আছে যারা অনেক বড় বড় উঁচু পোস্ট হোল্ড করে, তাদেরকে আবার শপথ গ্রহণ করায় প্রেসিডেন্ট নিজে, কিন্তু প্রেসিডেন্টকে শপথ গ্রহণ করায় সিজেআই। আর এটা ভাইস ভার্সা হয়, যেটা আগেই বললাম যে সিজেআইকে আবার শপথ গ্রহণ করায় প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং রাইটস ওয়াজ রিমুভড ফ্রম দ্য লিস্ট অফ ফান্ডামেন্টাল রাইটস। ভারতবর্ষের সংবিধানে যে ফান্ডামেন্টাল রাইটসগুলো আছে, সেই ফান্ডামেন্টাল রাইটসগুলোর মধ্যে কোনটাকে রিমুভড করা হয়েছে বা কোনটাকে বাতিল বলে গণ্য করা হয়েছে? এটা একটা প্রশ্ন। এবার এই যে বাতিল করা হয়েছে সেটা তোমাদেরকে মাথায় রাখা দরকার। কবে বাতিল হয়েছে, কেন বাতিল হয়েছে, সেগুলো সব কিছুকে মাথায় রাখা দরকার। তো এই যে রিমুভ করা হয়েছে সেটা অপশন 4টে আছে। অপশন এ রাইট টু প্রপার্টি, অপশন বি রাইট টু ইকুয়ালিটি, অপশন সি রাইট টু এডুকেশন, অ্যান্ড অপশন ডি রাইট টু রিলিজিয়ান।
তোমরা প্রত্যেকে জানো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে অপশন এ, রাইট টু প্রপার্টি। কারণ রাইট টু প্রপার্টি ইজ নট এ ফান্ডামেন্টাল রাইটস, ইটস এ লিগাল রাইটস। রাইট টু প্রপার্টি যেটা আছে সেটা অতীতে 1978 সাল পর্যন্ত, যেটা 44th CAA এই পর্যন্ত এটা ছিল একটা ফান্ডামেন্টাল রাইটস। কিন্তু 1978 সালে 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটাকে চেঞ্জ করে লিগাল রাইটসে নিয়ে যাওয়া হয়েছে এবং এটা বর্তমানে আছে 300A ক্লজ এ, এখানে আছে রাইট টু প্রপার্টি। তার মানে এটা বর্তমানে ফান্ডামেন্টাল রাইটস নয়। নেক্সট এটা আছে রাইট টু ইকুয়ালিটি, এটা তো বর্তমানে আছে, যেটা 14 থেকে 18 নম্বর আর্টিকেলে আছে। রাইট টু এডুকেশন, যেটা তোমরা জানো 21A-তে আছে, যেটা 21A 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটাকে অ্যাড করা হয়েছে। নেক্সট রাইট টু রিলিজিয়ান, যেটা আমাদের ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতা চরিত্রকে ডিফাইন করে, বা আমরা সবাই যে ধর্মীয় স্বাধীনতার যে অধিকার পাই সেই অধিকারটাও আমাদের তোমার ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ছে, যেটা আছে আর্টিকেল নাম্বার 25 থেকে 28-এর মধ্যে। এই 25 থেকে 28-এর মধ্যে যেগুলো আছে সেখানে আমরা প্রত্যেকেই জানি যে আমরা ধর্মীয় স্বাধীনতার অধিকার পাই। ভারতবর্ষ যে ধর্মনিরপেক্ষ দেশ, কারণ ভারতবর্ষ অনেকগুলো ধর্মের সমন্বয়ে গঠিত, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, আরও অনেক ধর্ম আছে যারা ভারতবর্ষে মিলিতভাবে, সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে থাকে। এই ঐক্যবদ্ধভাবে থাকার জন্য ভারতবাসীদেরকে একটা অধিকার দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। এই অধিকার অনুযায়ী ভারতবর্ষে নিজস্ব রাষ্ট্রধর্ম নেই, ভারতবর্ষে কোনো একটা পার্টিকুলার রিলিজিয়ানকে বেশি গুরুত্ব দেবে না, বা ভারতবর্ষে কোনো একটা পার্টিকুলার রিলিজিয়ানকে কম গুরুত্ব দেবে না। এই কথাটা বলা আছে রাইট টু রিলিজিয়ান, যেটা আর্টিকেল নাম্বার 25 থেকে 28-এ আছে। তাহলে এটা কি হলো? হুইচ অফ দ্য ফলোইং রাইটস ওয়াজ রিমুভড ফ্রম দ্য লিস্ট অফ ফান্ডামেন্টাল রাইটস? তাহলে উত্তর হবে অপশন এ, রাইট টু প্রপার্টি, কারণ এটা রিমুভ করে দেওয়া হয়েছে 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এখান থেকে আরেকটা কোয়েশ্চেন আসতে পারে যে এই জিনিসটা বর্তমানে কোথায় আছে? তো এটা আছে অ্যাজ এ লিগাল রাইটস, যেটা আর্টিকেল নাম্বার 300A, যেটা আর্টিকেল নাম্বার 300A। ওকে, আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন যেটা আছে সেটা হচ্ছে এ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল ক্যান বি ইন্ট্রোডিউসড ইন, একটা সংবিধান সংশোধনী আইন কোথায় ইন্ট্রোডিউসড করা হয়? অপশন এ, অনলি ইন লোকসভা, অপশন বি, অনলি ইন রাজ্যসভা, অপশন সি, আইদার হাউস অফ পার্লামেন্ট, অ্যান্ড অপশন ডি, স্টেট অ্যাসেম্বলিজ। এটা কি উত্তর হবে বলো তো? এ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল বা CAB, এটা ক্যান বি ইন্ট্রোডিউসড ইন, এটার উত্তর হবে অপশন সি, আইদার হাউস অফ পার্লামেন্ট। আইদার হাউস অফ পার্লামেন্ট, কারণ এই যে ব্যাপারটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, সেটা ভারতবর্ষের যে পার্লামেন্টে দুটো কক্ষ, রাজ্যসভা এবং লোকসভা দুটো কক্ষতেই উত্থাপন করা যায়। প্রসঙ্গত উল্লেখ্য যে ভারতবর্ষের পার্লামেন্টে নর্মালি 3 ধরনের বিল উত্থাপন করা যায়। একটা হচ্ছে মানি বিল, 2 নম্বর হচ্ছে CAB বা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, 3 নম্বর হচ্ছে অর্ডিনারি বিল। এই যে 3 ধরনের বিল ইন জেনারেল সিচুয়েশন, এই 3 ধরনের বিলের মধ্যে শুধুমাত্র যেটা মানি বিল, এটা ইন্ট্রোডিউস করা যায় অনলি ইন লোকসভা। তোমরা জানো যে প্রত্যেক মানি বিলের ক্ষেত্রে শুধুমাত্র লোকসভা বেশি ক্ষমতাশালী, কারণ কোনো বিল অর্থ বিল কিনা সেটার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যেমন ভারতবর্ষের লোকসভা স্পিকারের আছে, সেরকম কোনো বিল যেটা মানি বিল সেটা ভারতবর্ষের লোকসভাতে উত্থাপন করা হবে। রাজ্যসভার এক্ষেত্রে অ্যাজ সাচ কোনো এখতিয়ার নেই। রাজ্যসভাতে বিলটা যায় এই কথাটা ঠিক, কিন্তু সেটা 14 দিনের মধ্যে রাজ্যসভা কোনো কিছু বলুক বা না বলুক, সেটা আবার পুনরায় লোকসভায় ফেরত আসবে। তখন এই যে বিষয়টা, আর CAB এবং অর্ডিনারি বিল মানে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল এবং অর্ডিনারি বিল, এই দুটো ক্ষেত্রে রাজ্যসভা এবং লোকসভা উভয়ই সমান ক্ষমতা ভোগ করে। তাহলে আমাদের এখানে কোয়েশ্চেনটা করেছিল কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল ক্যান বি ইন্ট্রোডিউসড ইন, যেহেতু আমি বললাম এই দুটো বিলের ক্ষেত্রে দুটো কক্ষই সমান ক্ষমতা ভোগ করে, তাহলে উত্তরটা হবে আইদার হাউস অফ পার্লামেন্ট, মানে ভারতবর্ষের লোকসভাতেও এটা উত্থাপন করা যায়, ভারতবর্ষের রাজ্যসভাতেও বিলটা উত্থাপন করা যায়। কিন্তু এখানে যদি কোয়েশ্চেনটা এরকম থাকতো যে এ মানি বিল ক্যান বি ইন্ট্রোডিউসড ইন, তাহলে উত্তরটা হতো অনলি ইন লোকসভা, কারণ মানি বিল যেটা সেটা শুধুমাত্র লোকসভাতেই উত্থাপন করা যায়, রাজ্যসভাতে সেটা ফার্স্ট টাইম ইন্ট্রোডিউসড করা যায় না। ওকে, নেক্সট কোয়েশ্চেনে আমরা যাই। নেক্সট কোয়েশ্চেন যেটা আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন?
ভারতবর্ষের সংবিধানের কোনটা ফিচার্স নয় বা ভারতবর্ষের সংবিধানের কোনটা বৈশিষ্ট্য নয়, এটা তোমাদেরকে বলতে হবে। অপশন এ আছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, অপশন বি আছে ডুয়েল সিটিজেনশিপস, অপশন সি আছে সিঙ্গেল সিটিজেনশিপ, অ্যান্ড অপশন ডি আছে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিস। এই যে চারটে অপশন আছে, এই চারটে অপশনের মধ্যে কোনো একটা পার্টিকুলার ফিচার্স যেটা ভারতবর্ষের সংবিধানের নয়, ইন্ডিয়ান কনস্টিটিউশনের নয়, কোন ফিচার্সটা বলতে হবে বলো তোমরা। এখানে দেখো ভারতবর্ষের সংবিধানে যেটা মূল স্তম্ভ সেটা হচ্ছে ভারতবর্ষ একটা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টকে বড় করছে, যেটা একটা সংসদীয় রাজনীতির কথা বলে, যেটা আমরা কপি করেছিলাম ইউকে থেকে বা ইউনাইটেড কিংডম থেকে। আমাদের ব্রিটিশদেরও একটা পার্লামেন্টারি সিস্টেম আছে সেখান থেকে আমরা কপি করেছিলাম। কিন্তু ভারতবর্ষের ডুয়েল সিটিজেনশিপ নেই বা দ্বিনাগরিকত্বের কনসেপ্টটা নেই। আমরা যারা পশ্চিমবঙ্গের বসবাসকারী নাগরিক আছে তারা আমাদের পশ্চিমবঙ্গের জন্য আলাদা করে কোনো আইডেন্টিফিকেশান নেই, তারপর যে ভারতবর্ষের আইডেন্টিফিকেশান সেরকম নেই। আমাদের এখানে প্রত্যেকে আমরা ভারতীয়, আলাদা করে পশ্চিমবঙ্গের আইডেন্টিফিকেশান না থাকার কারণে আমরা ডুয়েল সিটিজেনশিপকে ফলো করি না। কিন্তু আমাদের এখানে সিঙ্গেল সিটিজেনশিপ আছে, তার মানে এটা হবে। অ্যান্ড ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিস, এই যে বিষয়টা, এই জিনিসটাও ভারতবর্ষে বর্তমান। ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিস মানে কি? এটা মানে হচ্ছে আমাদের ভারতবর্ষে 18 বছর বয়সী প্রত্যেকে, সে নারী পুরুষ জাতি ধর্ম বর্ণ সব কিছু নির্বিশেষে সবাই ভোটাধিকারের সুযোগ পায়। সবার ভোটাধিকারের মাপ সমান, সবাই একটা ভোট পায়। আমি প্রধানমন্ত্রী বলে যে আমি 10টা ভোট পাবো, আমি রাষ্ট্রপতি বলে আমার ভোটের ভ্যালু যে 20টা, এরকম নয়। রাষ্ট্রপতিরও ভোটের ভ্যালু যা, আমার ভোটের ভ্যালুও যায় তাই, তোমাদের ভোটের ভ্যালুও তো সেম। এই সিস্টেমটাকে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিস বলা হয়। এই প্রত্যেকটা জিনিস ভারতবর্ষের সংবিধানে বর্তমান, এক্সেপ্ট হচ্ছে ডুয়েল সিটিজেনশিপ, যেটা ভারতবর্ষে বর্তমান নয়। এই জিনিসটা আছে ইউএসএতে। ডুয়েল সিটিজেনশিপের কনসেপ্টটা আছে ইউএসএতে। আমরা সেখান থেকে অনেকগুলো জিনিস কপি করলেও ইউএসএ থেকে আমরা ডুয়েল সিটিজেনশিপ বা দ্বৈত নাগরিকত্বের কনসেপ্টটা কপি করিনি। ভারতবর্ষের সংবিধানে স্পষ্ট উল্লেখ আছে পার্ট নাম্বার 2তে আর্টিকেল নাম্বার 5 থেকে 11-এ যে ভারতবর্ষের নাগরিকরা সিঙ্গেল সিটিজেনশিপ ফলো করবে। ভারতবর্ষের নাগরিক যদি অন্য কোনো দেশের নাগরিকতা গ্রহণ করে, ফর এক্সাম্পল আমি কাজসূত্রে আমেরিকায় চলে গেলাম বা বিবাহ সূত্রে কোনো একটা মেয়ে আমেরিকায় চলে গেল, তার মানে সে যদি আমেরিকায় গিয়ে তার নাগরিকত্ব নিয়ে নেয় সেখানকার, তাহলে তাকে ভারতীয় নাগরিকত্ব ছেড়ে দিতে হবে। এই যে বিষয়টা, এই জন্য ভারতবর্ষে সিঙ্গেল সিটিজেনশিপে বিশ্বাস করে। ওকে, তাহলে এটার উত্তর হলো অপশন বি, কারণ ভারতবর্ষ ডুয়েল সিটিজেনশিপে বিশ্বাস করে না। নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন আছে, হু অ্যামং দ্য ফলোইং ডাজ নট পার্টিসিপেট ইন দ্য ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? ভারতবর্ষের যে রাষ্ট্রপতি নির্বাচিত হয় সেই রাষ্ট্রপতি নির্বাচনে কে কে পার্টিসিপেট করে না, মানে ডাজ নট পার্টিসিপেট বলেছে। ডাজ নট পার্টিসিপেট বলেছে সেটা দেখতেই পাচ্ছ, ডাজ নট পার্টিসিপেট বলেছে। এই যে নট লেখা যে বিষয়গুলো, এইগুলোকে একটু খেয়াল করে দেখতে হয়, কারণ নট আছে না নট নেই, তাহলে নট থাকলে কোয়েশ্চেনের উত্তর চেঞ্জ হয়ে যাবে, আর নট না থাকলে কোয়েশ্চেনের উত্তর চেঞ্জ হবে না, আর এক রকম হবে। এই যে বিষয়টা দেখো, হু অ্যামং দ্য ফলোইং ডাজ নট পার্টিসিপেট ইন দ্য ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? অপশন আছে অপশন এ ইলেক্টেড মেম্বার অফ লোকসভা, অপশন বি ইলেক্টেড মেম্বার অফ রাজ্যসভা, অপশন সি ইলেক্টেড এমএলএস অফ স্টেট অ্যাসেম্বলিজ, অ্যান্ড অপশন ডি নমিনেটেড মেম্বার অফ পার্লামেন্ট। এখানে উত্তরটা কী হবে বলো তো? এখানে উত্তরটা হবে অপশন ডি, কারণ এই যে ব্যাপারটা আছে নমিনেটেড মেম্বার, এইরা পার্টিসিপেট করে না রাষ্ট্রপতি নির্বাচনের সময়। রাষ্ট্রপতি নির্বাচনের সময় পার্টিসিপেট করে হচ্ছে ইলেক্টেড মেম্বার অফ লোকসভা প্লাস রাজ্যসভা, ইলেক্টেড এমপি অফ এলএস প্লাস আরএস, অ্যান্ড ইলেক্টেড MLA of State Assembly, and 3 নম্বর হচ্ছে ইলেক্টেড MLA of দিল্লি অ্যান্ড পন্ডিচেরি। ভারতবর্ষে যে দুটো, বর্তমানে যেটা 3টে আছে, জম্মু অ্যান্ড কাশ্মীর অলসো অ্যান্ড ইউটি, যার স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে, এরকম আরও দুটো ইউটিজ আছে যেমন দিল্লি এবং লাদাখ। এই দিল্লি এবং লাদাখে যারা MLA আছে নির্বাচিত, তারা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে।
রাষ্ট্রপতি যে নির্বাচন সেটা ইনডিরেক্ট ইলেকশনের মাধ্যমে হয়, যেখানে আমরা যারা সাধারণ নাগরিক তারা সরাসরি ভোট দিই না, কিন্তু সেখানে আমাদের যারা প্রতিনিধি তারা গিয়ে আরেকজন প্রতিনিধি নির্বাচিত করে। এই যে এই বিষয়টা নির্বাচিত করার জন্য একটা ইলেকট্রাল কলেজ গঠন করা হয় এবং সেই ইলেকট্রাল কলেজে যারা পার্টিসিপেট করে তারা এই কয়েকটা মেম্বার, একটা হচ্ছে ইলেক্টেড এমপি অফ লোকসভা প্লাস রাজ্যসভা, যারা লোকসভা এবং রাজ্যসভার নির্বাচিত সদস্য আছে, নট নমিনেটেড। এখানে যেহেতু নমিনেটেড কথাটা বলা আছে তাই এই অপশনটা ডিলিট হয়ে গেল, এটার উত্তর হবে ডি। আর ইলেক্টেড এমএলএ অফ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, মানে ভারতবর্ষে যতগুলো রাজ্য বিধানসভা আছে সেই রাজ্য বিধানসভা যতজন এমএলএ নির্বাচিত তাদের প্রত্যেকে অংশগ্রহণ করে রাষ্ট্রপতি নির্বাচনে, এবং দুটো ইউটিস দিল্লি এবং পন্ডিচেরি তাদের থেকে যারা ইলেক্টেড এমএলএ হয় তারাও রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে। এখানে যেহেতু নমিনেটেড মেম্বার বা মনোনীত সদস্যদের কোনো কথা বলা নেই তাই এই অপশনটা এলিমিনেট হয়ে যাবে এবং এটার উত্তর হবে অপশন ডি। যেহেতু নট পার্টিসিপেট বলেছে আর এরা তো সবাই পার্টিসিপেট করে, সেহেতু এই নট পার্টিসিপেট করে নট নমিনেটেড মেম্বাররা। ওকে, আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন আছে, দ্য আইডিয়া অফ কনকারেন্ট লিস্ট ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ বরোড ফ্রম হুইচ কান্ট্রি? আমি এর আগের ক্লাসেই যখন বলছিলাম যে ভারতবর্ষের সংবিধানে ক্ষমতাগুলো বন্টন করা হয়েছে তিনটে তালিকার মাধ্যমে, সেই তিনটে তালিকা কি বলেছিলাম, একটা ইউনিয়ন লিস্ট যেটা কেন্দ্রীয় তালিকা, একটা স্টেট লিস্ট যেটা রাজ্য তালিকা, এবং একটা কনকারেন্ট লিস্ট যেটা যুগ্ম তালিকা। এই তিনটে তালিকার মধ্যে কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকাভুক্ত যে বিষয়, এই যুগ্ম তালিকাভুক্ত বিষয়টা আমরা কপি করেছি কোথা থেকে? অপশন এ ইউএসএ, অপশন বি অস্ট্রেলিয়া, অপশন সি কানাডা অ্যান্ড অপশন ডি আয়ারল্যান্ড। বলো, এটার উত্তর হবে অপশন বি অস্ট্রেলিয়া। এই যে কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকাভুক্ত যে বিষয়, এই কনকারেন্ট যুগ্ম তালিকাভুক্ত বিষয়টা আমরা কপি করেছি অস্ট্রেলিয়া থেকে। ইউএসএ থেকে আমরা কপি করেছি, আমি এর আগের ক্লাসেই বলছিলাম, একটা হচ্ছে জুডিশিয়াল রিভিউ, 2 নম্বর হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড মেনি মোর থিংস উই কপিড ফ্রম ইউএসএ। অস্ট্রেলিয়া থেকে আমরা কপি করেছি কনকারেন্ট লিস্ট। কানাডা থেকে আমরা কপি করেছি বলছিলাম যে এর আগের ক্লাসে যখন বললাম যে কেন্দ্রীয় শক্তিশালী এবং রাজ্যে যে কম শক্তিশালী, কম ক্ষমতা দেওয়া হয়েছে এই যে বিষয়টা, এই বিষয়টা আমরা কপি করেছি কানাডা থেকে। এবং আয়ারল্যান্ড বা আইরিশ কনস্টিটিউশন থেকে যেটা আমরা কপি করেছি সেটা হচ্ছে ডিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, এই জিনিসটা আমরা কপি করেছি আয়ারল্যান্ড থেকে। ওকে, চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, দ্য প্রেসিডেন্ট ক্যান ডিসলভ দ্য লোকসভা অন দ্য অ্যাডভাইস অফ। ভারতবর্ষের যিনি রাষ্ট্রপতি তিনি লোকসভাকে ভেঙে দিতে পারেন কার সুপারিশে? এই যে প্রশ্নটা, এটার অপশন আছে 4টে। 1 নম্বর অপশন হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বা সিজেআই, 2 নম্বর অপশন স্পিকার অফ লোকসভা, ভারতবর্ষের লোকসভা যিনি স্পিকার, 3 নম্বর আছে প্রাইম মিনিস্টার্স, 4 নম্বর আছে ইলেকশন কমিশন। ভারতবর্ষে যে লোকসভাকে যে ভেঙে দেওয়ার যে ক্ষমতাটা, সেই ভেঙে দেওয়ার ক্ষমতাটা দেওয়া আছে বা ডিসলভ করার যে ক্ষমতাটা, এই ডিসলভ করার ক্ষমতাটা দেওয়া আছে প্রেসিডেন্টের হাতে। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে হু ক্যান ডিসলভ দ্য লোকসভা, তাহলে উত্তর হবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। কিন্তু এখানে তোমাকে প্রশ্ন করেছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তো ডিসলভ করেই, কিন্তু কার সুপারিশ ক্রমে সেটা ডিসলভ করতে পারে? এখানে উত্তরটা কী হবে বলো? এখানে উত্তরটা হবে অপশন সি প্রাইম মিনিস্টার্স, কারণ প্রাইম মিনিস্টার ইজ দ্য লিডার অফ দ্য হাউস অফ লোকসভা। ভারতবর্ষে যে লোকসভা আছে সেখানকার লিডার হচ্ছে প্রাইম মিনিস্টার্স, তার সুপারিশ ক্রমে ভারতবর্ষের রাষ্ট্রপতি লোকসভাকে ডিসলভ করতে পারেন। প্রাইম মিনিস্টারের অনুমতিক্রমে রাষ্ট্রপতি লোকসভার অধিবেশন ডাকতে পারেন, সেটা বাতিল বলে গণ্য করতে পারেন। এই ক্ষমতাগুলো ভারতবর্ষের প্রধানমন্ত্রীর হাতে দেওয়া আছে। নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন আছে, হুইচ বডি রেকমেন্ডস দ্য ডিস্ট্রিবিউশন অফ ট্যাক্স রেভিনিউ বিটুইন দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেটস? ভারতবর্ষে যে কেন্দ্র এবং রাজ্যের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে, সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে যে টাকাগুলো কালেক্ট করা হয় ট্যাক্সের মাধ্যমে, বর্তমানে যেটা একটাই ট্যাক্স নেওয়া হয় সেটা হচ্ছে জিএসটি। এই জিএসটি যে টাকা বা অন্যান্য খাতে যে টাকাগুলো নেওয়া হয়, সেই টাকাগুলো কোন কমিটি বা কোন বডিটা রেকমেন্ড করে কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে ভাগ বাটোয়ারা করে দিতে? এই যে ব্যাপারটা, অপশন আছে নীতি আয়োগ, অপশন এ, অপশন বি ফাইন্যান্স কমিশন, অপশন সি প্ল্যানিং কমিশন অ্যান্ড অপশন ডি আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এটার উত্তর কী হবে বলো ঝটপট?
এটার উত্তর হবে ফাইন্যান্স কমিশন, কারণ ফাইন্যান্স কমিশন ইজ এ কনস্টিটিউশনাল বডি, যেটা আর্টিকেল 280-তে মেনশন আছে, যার কাজ হচ্ছে ভারতবর্ষের টাকা পয়সাগুলোকে, যেটা টাকা আছে সেটাকে ভাগ বাটোয়ারা করে দেওয়া কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে। প্রত্যেক 5 বছর অন্তর ভারতবর্ষের রাষ্ট্রপতি ফাইন্যান্স কমিশনকে গঠন করেন, যেটা আর্টিকেল নাম্বার 280-তে মেনশন আছে। এই সেন্ট্রাল ফাইন্যান্স কমিশনের পাশাপাশি স্টেটেরও ফাইন্যান্স কমিশন আছে, যে স্টেটেরও ফাইন্যান্স কমিশন কাজ করে যে লোকাল সেলফ গভর্নমেন্ট যেগুলো আছে সেগুলোতে টাকা বন্টনের জন্য। নীতি আয়োগকে একটু মাথায় রাখা দরকার। এটা তাহলে উত্তর কি হলো? এটার উত্তর হলো অপশন বি। কিন্তু আমি যদি বাকি অপশনগুলোকে ইন্টারপ্রেট করার চেষ্টা করি, তাহলে তোমরা জানো নীতি আয়োগ যেটা আছে, সেই নীতি আয়োগ যার কাজ হচ্ছে প্ল্যানিং করা। অতীতে যেটা প্ল্যানিং কমিশন নামে ছিল, সেই প্ল্যানিং কমিশনটাকে নাম চেঞ্জ করে দিয়ে বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে নীতি আয়োগ। 2015 সালে 1 জানুয়ারি থেকে নীতি আয়োগ কাজ করা শুরু করে। তৎকালীন প্রধানমন্ত্রী PM নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই নীতি আয়োগ প্ল্যানিং কমিশন চেঞ্জ হয়ে নীতি আয়োগ নাম পরিবর্তন হয়েছে এবং এটা কাজ শুরু করেছে 1 জানুয়ারি 2015 থেকে। এই যে প্ল্যানিং কমিশন, এই প্ল্যানিং কমিশন ইন প্রেজেন্টলি আর এক্সিস্ট করে না, এটা চেঞ্জ হয়ে নীতি আয়োগ হয়ে গেছে। And RBI is not a body who distribute the tax revenue between the center and the states. It's a body to regulate the banking system. RBI ভারতবর্ষে যে ব্যাংকিং সিস্টেম আছে, এই ব্যাংকিং সিস্টেমটাকে রেগুলেট করে। আমি এর আগের ক্লাসে যখন বলছিলাম যে ভারতবর্ষে 3 ধরনের বডি আছে যারা পুরো সিস্টেমটাকে পরিচালনা করছে, একটা কনস্টিটিউশনাল বডি, একটা স্ট্যাটিউটরি বডি আর একটা রেগুলেটিং অথরিটি। তো RBI is a regulating authority who regulate the banking system of India. ওকে, চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন যেটা আছে সেটা হচ্ছে দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স রিমেইন ইন পাওয়ার অ্যাজ লং অ্যাজ ইট এনজয় দ্য কনফিডেন্স অফ। ভারতবর্ষের যে কাউন্সিল অফ মিনিস্টার্স আছে, এই কাউন্সিল অফ মিনিস্টার্স তার পাওয়ার বা তার ক্ষমতা ভোগ করে অ্যাজ লং অ্যাজ দ্য কনফিডেন্স অফ, যতদিন তার কাছে কনফিডেন্স থাকবে। কোথায়? আমি এর আগের ক্লাসেই বলছিলাম, এর আগে কয়েকটা কোয়েশ্চেন আগেই যখন বললাম যে ভারতবর্ষের ভারতবর্ষের কাউন্সিল অফ মিনিস্টাররা কালেকটিভলি রেসপন্সিবল থাকে। তাহলে এই যে কনফিডেন্স যেটা আছে সেটা পেতে হবে কোথায়? অপশন এ আছে রাজ্যসভা, অপশন বি লোকসভা, অপশন সি প্রেসিডেন্ট অ্যান্ড অপশন ডি সুপ্রিম কোর্ট। এটার উত্তর কী হবে? এটার উত্তর অবভিয়াসলি লোকসভা হবে, কারণ ভারতবর্ষে যারা কাউন্সিল অফ মিনিস্টার্স আছে তারা কালেকটিভলি রেসপন্সিবল থাকে লোকসভার কাছে, এবং লোকসভাতে যতদিন তাদের সংখ্যাগরিষ্ঠতা থাকবে বা মেজরিটি পাওয়ার থাকবে ততদিন তারা মন্ত্রিত্ব পদে থাকতে পারবে। আমি যদি উদাহরণ হিসাবে বলতে চাই, বর্তমানে যিনি PM আছেন আমাদের নরেন্দ্র মোদী, এই নরেন্দ্র মোদী ভারতবর্ষের একটা জোট শরিকের দলের নেতা হিসাবে আছেন, তাই তিনি আমাদের প্রধানমন্ত্রী। তিনি আছেন NDA নামক একটা জোটে। এই NDA নাম ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। এই NDA জোট যতদিন তার সংখ্যাগরিষ্ঠতা ভারতবর্ষের লোকসভাতে বজায় রাখবে ততদিন নরেন্দ্র মোদী তিনি প্রধানমন্ত্রী থাকতে পারবেন। কিন্তু তার যে জোট শরিক আছে দুজন, চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার, এরা যদি কোনোদিন তার উপর থেকে বা সেই জোটের উপর থেকে আস্থা উঠিয়ে নেন, তাহলে লোকসভাতে দলনেতা হিসাবে নরেন্দ্র মোদী আর থাকবেন না এবং তিনি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এবং তার কাউন্সিল অফ মিনিস্টার আছে তারাও থাকতে পারবেন না। সেহেতু তারা প্রত্যেকেই লোকসভার কনফিডেন্সের ওপরে নির্ভরশীল। তাই এই কোয়েশ্চেনটার উত্তর হবে অপশন বি। নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন আছে হু অ্যাপয়েন্টস দ্য গভর্নর অফ এ স্টেট। রাজ্যপালকে বা রাজ্যের যে রাজ্যপাল আছে তাকে কে অ্যাপয়েন্ট করে বা তাকে নিয়োগ করে কে? রাজ্যপালকে কে নিয়োগ করে? অপশন এ চিফ মিনিস্টার্স, অপশন বি প্রেসিডেন্ট, অপশন সি প্রাইম মিনিস্টার্স অ্যান্ড অপশন ডি সুপ্রিম কোর্ট। কী হবে এটা উত্তর বলো? ভারতবর্ষের যে রাজ্যগুলোর জন্য যে রাজ্যপাল আছে তাদেরকে কে অ্যাপয়েন্ট করেন? তাদেরকে অ্যাপয়েন্ট করেন অপশন বি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ভারতবর্ষের প্রেসিডেন্ট তিনি ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলোর যে রাজ্যপাল আছে তাদেরকে অ্যাপয়েন্ট করেন। এই যে গভর্নর আছে, এই গভর্নরের কোনো ফিক্সড টেনিওর নেই। এই ফিক্সড টেনিওর না থাকার কারণে তিনি প্লেজার অফ প্রেসিডেন্টের ওপর নির্ভর করছেন। তিনি কতদিন কাজ করবেন বা তার পদে কতদিন বহাল থাকবেন সেটা সমস্ত কিছু নির্ভর করছে প্রেসিডেন্টের ওপরে, তার সন্তুষ্টির ওপরে। এটার জন্য এইটা একটু কন্ট্রোভার্সিয়াল জিনিস যে রাষ্ট্রপতি সন্তুষ্টির ওপরে গভর্নরের কার্যকালের মেয়াদ নির্ভর করছে। এটাকে কেন্দ্র এবং রাজ্যগুলো সম্পর্ককে শোধরাবার জন্য যতগুলো কমিটি এসেছে, এই কমিটিগুলো বারবার এটা রেকমেন্ড করেছে যে রাজ্যপালের একটা ফিক্সড টেনিওর থাকা প্রয়োজন। কিন্তু এটা আনফর্চুনেটলি এখন অবধি সেটা কোনো কিছু নির্ধারিত হয়নি বা এটা চেঞ্জেসও হয়নি। তো যেটা মাথায় রাখা দরকার সেটা হচ্ছে হু অ্যাপয়েন্টস দ্য গভর্নর অফ এ স্টেট, অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অ্যান্ড গভর্নর হোল্ড
his office pleasure of the president, during the pleasure of the president. Okay, চলো আমরা নেক্সট ক্লাসে যাই, নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য রিটস অফ হেবিয়াস কর্পাস ইজ ইস্যুড টু, রিটস অফ দ্য হেবিয়াস কর্পাস ইস্যুড টু, ভারতবর্ষের সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট যে 5 প্রকার রিটস জারি করতে পারে, সেই রিটসগুলো ইম্পর্টেন্ট, আমি এর আগে ক্লাসেও বললাম, এবং এই ক্লাসটাতেও সে একটা কোয়েশ্চেন পেয়ে গেছো যে রিটস অফ হেবিয়াস কর্পাস ইজ ইস্যুড টু, এই যে হেবিয়াস কর্পাস যেটা আছে সেই হেবিয়াস কর্পাসটা কেন ব্যবহার করা হয় সেটা একটা প্রশ্ন। এবার অপশন এ আছে রিলিজ এ পারসনস রংলি ডিটেন্ড, অপশন বি আছে ট্রান্সফার এ কেস টু দ্য হায়ার কোর্ট, অপশন সি এনফোর্স ফান্ডামেন্টাল ডিউটিস, অ্যান্ড অপশন ডি প্রোটেক্ট প্রপার্টি রাইটস। এই যে 4টে অপশন আছে, এই 4টে অপশনের মধ্যে যে কোনো একটা হবে যেটা হেবিয়াস কর্পাসকে ডিফাইন করছে। এটা হেবিয়াস কর্পাসটা কি? হেবিয়াস কর্পাস হচ্ছে ভারতবর্ষের কোনো একজন নাগরিককে যদি ভারতবর্ষের কোনো একটা পার্টিকুলার সেকশন বা কোনো একটা প্রশাসনের কোনো একটা অঙ্গ যদি অবৈধভাবে অ্যারেস্ট করে এবং তাকে যদি উইদিন 24 আওয়ার্সের মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে পেশ না করে, বা তাকে যদি তার পছন্দ মতো উকিলের সাথে পরামর্শ করার সুযোগ না দেয়, বা তাকে অ্যারেস্ট কেন করা হলো বা সেটা যদি তার সেই গ্রাউন্ডটা যদি তাকে বা তার পরিবারের কাউকে না জানায়, তাহলে সেটা ইনলিগাল হচ্ছে এবং সেটা তার সেই নাগরিক বা তার ফান্ডামেন্টাল রাইটসগুলোকে ভায়োলেট করছে। এমতো অবস্থায় ভারতবর্ষের সুপ্রিম কোর্টের কাছে বা হাইকোর্টের কাছে তার গার্জিয়ান বা তার হয়ে কোনো একজন উকিল যেতে পারে এবং কেস করতে পারে, যেটা হেবিয়াস কর্পাসের আন্ডারে পড়বে। এবং যেহেতু তার ফান্ডামেন্টাল রাইটসগুলো ভায়োলেট হচ্ছে, তাই এগুলোকে রক্ষা করার দায়িত্ব ভারতবর্ষের সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের আছে। তাই এগুলোকে রক্ষা করার জন্য ভারতবর্ষের সুপ্রিম কোর্ট আর্টিকেল 32 অ্যান্ড হাইকোর্ট আর্টিকেল 226 অনুযায়ী কতগুলো রিটস জারি করবে। এই রিটস জারির মধ্যে 5 প্রকার রিটস জারি করবে, তার মধ্যে একটা হচ্ছে হেবিয়াস কর্পাস। এই হেবিয়াস কর্পাস তখন জারি করা হবে যখন কাউকে ইনলিগালি অ্যারেস্ট করা হয়েছে এবং তাকে তার যে প্রভিশন সংবিধান অনুযায়ী সেগুলোকে তাকে প্রোভাইড করা হচ্ছে না, তখন সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট থেকে হেবিয়াস কর্পাস জারি করা হবে। তাহলে 4টে অপশন পড়ে দেখো। রিলিজ এ পারসনস রংলি ডিটেন্ড, রংলি ডিটেন্ড মানে কি? অবৈধভাবে যদি কাউকে আটকে রাখা হয়, তাহলে এটাই উত্তর হবে। কারণ ভারতবর্ষের সংবিধান বলেছে কাউকে তুমি অবৈধভাবে অ্যারেস্ট করে রাখতে পারো না, কারণ প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতা আছে। কেন তুমি তাকে অ্যারেস্ট করছো, কোন গ্রাউন্ডে তাকে অ্যারেস্ট করছো, প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে তাকে জানানো খুবই প্রয়োজন। এই যে বিষয়গুলো তাকে যদি জানানো না হয়, তার জন্য এই যে রিলিজ এ পারসন, তখন তাকে যদি অবৈধভাবে গ্রেপ্তার করা হয় এবং সেটা যদি প্রমাণও হয়ে যায়, তখন তাকে হেবিয়াস কর্পাস জারি করে তাকে রিলিজ করে দেওয়া হয়। এই যে বিষয়টা, এটা হেবিয়াস কর্পাস নামে পরিচিত। ওকে, চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন আছে হাউ মেনি মেম্বার্স আর নমিনেটেড বাই দ্য প্রেসিডেন্ট টু দ্য রাজ্যসভা। ভারতবর্ষে যে রাজ্যসভা আছে সেখানে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কতজন সদস্যকে নমিনেট করতে পারে? নমিনেট মানে কি? মনোনীত করতে পারে। ভারতবর্ষে যে দু ধরনের পদ্ধতি আছে, একটা ইলেক্টেড এবং নমিনেটেড। ইলেক্টেড মানে নির্বাচিত আর নমিনেটেড মানে মনোনীত। রাজ্যসভার টোটাল মেম্বার কত? রাজ্যসভার টোটাল মেম্বার আছে 250 টোটাল স্ট্রেংথ। তাদের মধ্যে ইলেক্টেড হচ্ছে 238 অ্যান্ড নমিনেটেড কতজন? নমিনেটেড হচ্ছে 12, যার ভিত্তিতে টোটাল হচ্ছে 250। এই যে বিষয়টা, টোটাল স্ট্রেংথ আছে 250 জন এবং ইলেক্টেড হচ্ছে 238 জন এবং নমিনেটেড হচ্ছে 12 জন। এই নমিনেট করতে পারে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তাহলে এটার উত্তর হবে অপশন বি, যেটা 12 জন। এখান থেকে তোমাকে ঘুরিয়ে কোয়েশ্চেন করতে পারে কি? এখান থেকে ঘুরিয়ে কোয়েশ্চেন করতে পারে যে ভারতবর্ষের রাজ্যসভায় যে 12 জন সদস্যকে নমিনেট করা হয়, তাকে কে নমিনেট করে? তখন উত্তর হবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এই 12 জন সদস্যকে নমিনেট করে। বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন আছে হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতবর্ষের সংবিধানের যে খসড়া কমিটি ছিল তার চেয়ারম্যান কে ছিল? এগুলো ডে টু ডে লাইফে আসা জানা অত্যন্ত জরুরি, কারণ ভারতবর্ষের সংবিধান রচনা করার পেছনে যাদের ভূমিকা সবথেকে গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে ড্রাফটিং কমিটির ভূমিকা। এই ড্রাফটিং কমিটি কবে গঠন হয়েছিল এবং তার চেয়ারম্যান কে ছিল এটা জানানো অত্যন্ত জরুরি। তাহলে আমরা জেনে নিই হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি। ভারতবর্ষের সংবিধানে যে খসড়া কমিটি ছিল, এই খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিল? অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন বি ডক্টর বি.আর. আম্বেদকর, অ্যান্ড অপশন সি সর্দার প্যাটেল, অ্যান্ড অপশন ডি জওহরলাল নেহেরু। বলো তাহলে কে হতে পারে? এটার উত্তর হবে ডক্টর বি.আর. আম্বেদকর ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি। এটার উত্তর হবে অপশন বি।
ড্রাফটিং কমিটি কবে ফরমেশন হয়েছিল, এটাও একটা প্রশ্ন। ড্রাফটিং কমিটি ফরমেশন হয়েছিল 29 আগস্ট 1947-এ। 29 আগস্ট 1947 সালে ড্রাফটিং কমিটি ফর্ম হয় এবং তার কাছে দায়িত্ব পড়ে ভারতবর্ষের সংবিধানের একটা খসড়া তৈরি করা বা ড্রাফট তৈরি করা। ওকে, আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন বলেছে, হু ইজ দ্য কনস্টিটিউশনাল হেড অফ এ স্টেট ইন ইন্ডিয়া? ভারতবর্ষের সংবিধানের অনুযায়ী কোনো একটা রাজ্যের সাংবিধানিক প্রধান কে? অপশন এ চিফ মিনিস্টার্স, অপশন বি গভর্নর, অপশন সি স্পিকার অ্যান্ড অপশন ডি প্রাইম মিনিস্টার্স। ভারতবর্ষের সংবিধান অনুযায়ী কোনো একটা রাজ্যের সাংবিধানিক প্রধান বা কনস্টিটিউশনাল হেড কে? এই যে প্রশ্নটা, এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশন বি গভর্নর। পার্লামেন্টারি সিস্টেমে বা সংসদীয় রাজনীতিতে দু ধরনের শাসক প্রধান থাকেন। সংসদীয় রাজনীতিতে দু ধরনের শাসক প্রধান থাকেন। একজন হচ্ছে কনস্টিটিউশনাল হেড আর একজন হচ্ছেন গভর্নমেন্টের হেড। এই যে সেন্ট্রালের ক্ষেত্রে যদি হয় তাহলে কনস্টিটিউশনাল হেড হবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, আর এখানে হবে গভর্নমেন্টের হেড হবে পিএম। যদি সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে হয় তাহলে প্রেসিডেন্ট এবং গভর্নমেন্টের হেড হবে পিএম, কিন্তু যদি এটা স্টেট গভর্নমেন্টের হয় তাহলে এটা হবে গভর্নর আর এটা হবে সিএম। প্রত্যেকটা সরকারের, যেটাকে আমাদের ভারতবর্ষের সিস্টেমে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারে দু ধরনের শাসক প্রধান থাকেন। আমি আবার রিপিট করছি, এই দু ধরনের শাসক প্রধান যেটা পার্লামেন্টের সিস্টেম অনুযায়ী হচ্ছে, একটা হচ্ছে কনস্টিটিউশনাল হেড বা একজন সাংবিধানিক প্রধান নামে পরিচিত, আর একজন গভর্নমেন্টের হেড বা সরকারের প্রধান নামে পরিচিত। এই যে কনস্টিটিউশনাল হেড, তিনি যদি সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে হয় তাহলে হবে প্রেসিডেন্ট এবং গভর্নমেন্টের হেড হবে পিএম, এবং তিনি যদি রাজ্য সরকারের ক্ষেত্রে হয় তাহলে তিনি হবে কনস্টিটিউশনাল হেড হবে গভর্নর এবং গভর্নমেন্টের হেড হবে সিএম বা চিফ মিনিস্টার্স। তাহলে এটার উত্তর কী হবে? কনস্টিটিউশনাল হেড অফ দ্য স্টেট বলেছে, তাহলে গভর্নর হবে। কেমন? আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন কী আছে? নেক্সট কোয়েশ্চেন আছে, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 1। ভারতবর্ষের সংবিধানকে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যাডপ্ট করেছিল সেটা কবে অ্যাডপ্ট করেছিল? অপশন এ 26শে জানুয়ারি 1950, অপশন বি 26শে নভেম্বর 1949, অপশন সি 15ই আগস্ট 1947, অপশন ডি 9 ডিসেম্বর 1946। চারটে অপশন আছে, চারটে অপশন বোঝার চেষ্টা করো। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 1। ভারতবর্ষের সংবিধানকে গ্রহণ করা হয় কবে? ভারতবর্ষের গণপরিষদের দ্বারা বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দ্বারা। এটার উত্তর কবে হবে? এটার উত্তর হবে অপশন বি 26শে নভেম্বর 1949। অ্যাডপ্ট করা হয়েছিল এই ডেটটাতে, অ্যাডপ্টেড অন, বাট এনফোর্স করা হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে। এনফোর্সড অন, এনফোর্স করা হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে, বাট অ্যাডপ্ট করা হয়েছিল 26শে নভেম্বর 1949 সালে। 15ই আগস্ট 1947 সালে, এটা প্রত্যেকেই জানো, ইন্ডিপেন্ডেন্ট ডে। আর 9 ডিসেম্বর 1946 সালে ভারতবর্ষে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম অধিবেশন বসেছিল, যেদিন ডক্টর সচিদানন্দ সিনহাকে আমরা আমাদের ইন্টারিম প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করেছিলাম বা মনোনীত করেছিলাম। চারটে ডেটে চারটে গুরুত্বপূর্ণ জিনিস আছে, চারটে গুরুত্বপূর্ণ ইভেন্ট আছে, চারটে ডেটকে মাথায় রাখা জরুরি। 26শে নভেম্বর 1949 এনফোর্সমেন্ট ডে অফ দ্য কনস্টিটিউশন, 26শে নভেম্বর 1949 অ্যাডপশন ডে, যেটা যেহেতু এখানে বলেছে অ্যাডপ্টেড বাই, তাহলে এটার উত্তর হবে অপশন বি 15ই আগস্ট 1947, যেটা আমাদের ভারতবর্ষের স্বাধীনতা দিবস, ইন্ডিপেন্ডেন্ট ডে, অ্যান্ড 9 ডিসেম্বর 1946, যেটা ভারতবর্ষের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যিনি প্রথম সভাপতি বা অস্থায়ী সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন, ডক্টর সচিদানন্দ সিনহা। কেমন? আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন বলেছে, হু ওয়াজ দ্য ফার্স্ট স্পিকার অফ লোকসভা? ভারতবর্ষের লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? অপশন কি আছে? অপশন এ আছে জিভি মাভলাঙ্কর,
অপশন বি ডক্টর এস রাধাকৃষ্ণন মানে সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশন সি আছে বি আর আম্বেদকর মানে ভীমরাও আম্বেদকর, অপশন ডি আছে জওহরলাল নেহেরু, অপশন ডি জওহরলাল নেহেরু। তাহলে উত্তর দাও, হু ওয়াজ দ্য ফার্স্ট স্পিকার অফ দ্য লোকসভা? ভারতবর্ষে যে লোকসভা আছে সেই লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন বলো? এটার উত্তর হবে অপশন এ, জি.ভি. মাভলাঙ্কার ইজ দ্য ফার্স্ট স্পিকার অফ লোকসভা। বাকি তিনটে যদি তোমাদেরকে জিজ্ঞেস করি, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ডক্টর বি আর আম্বেদকর অ্যান্ড জওহরলাল নেহেরু, এরা কে কে ছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন ভারতবর্ষের ফার্স্ট ভিপি, ভিপি মানে কি? ভাইস প্রেসিডেন্ট, যিনি পরবর্তীকালে ভারতবর্ষের আবার প্রেসিডেন্ট হিসাবে ইলেক্ট হয়েছিলেন, যার জন্মদিন অনুযায়ী আমরা টিচার্স ডে সেলিব্রেট করি, সেটা 5 সেপ্টেম্বর। ডক্টর বি আর আম্বেদকর ছিলেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে ড্রাফটিং কমিটি ছিল সেই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান, অ্যান্ড যেটা স্বাধীন ভারতবর্ষের প্রথম ল মিনিস্টার ছিলেন ডক্টর বি আর আম্বেদকর মানে ভীমরাও আম্বেদকর। এটা মাথায় রাখবে যে স্বাধীন ভারতবর্ষের ফার্স্ট ল মিনিস্টার। জি.ভি. মাভলাঙ্কার ছিলেন ফার্স্ট স্পিকার অফ লোকসভা, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি, ডক্টর বি আর আম্বেদকর ছিলেন ভারতবর্ষের প্রথম আইনমন্ত্রী, ল মিনিস্টার্স, অ্যান্ড জওহরলাল নেহেরু তোমরা অবভিয়াসলি জানো, যিনি ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছিলেন। কেমন? আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন আছে, এ মানি বিল ক্যান বি ইন্ট্রোডিউসড অনলি ইন? একটা অর্থ বিল কোথায় শুধুমাত্র উত্থাপন করা যায়? আমি এর আগের ক্লাসেই বলছিলাম যে ভারতবর্ষের সংসদে বা পার্লামেন্টে 3 ধরনের বিল উত্থাপন করা যায় ইন জেনারেলি, একটা মানি বিল, একটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, আর একটা অর্ডিনারি বিল। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল এবং অর্ডিনারি বিলের ক্ষেত্রে লোকসভা এবং রাজ্যসভা উভয়েই ক্ষমতাশালী, সমান ক্ষমতাশালী, কিন্তু মানি বিলের ক্ষেত্রে শুধুমাত্র লোকসভা বেশি পাওয়ারফুল। মানি বিল একমাত্র লোকসভাতে উত্থাপন করা যায় এবং কোনো বিল মানি বিল কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা লোকসভার স্পিকারের হাতে দেওয়া আছে। বোঝা গেছে? তাহলে এটার উত্তর কী হবে? এ মানি বিল ক্যান বি ইন্ট্রোডিউসড অনলি ইন অপশন এ রাজ্যসভা, অপশন বি লোকসভা, অপশন সি আইদার হাউস, অপশন ডি প্রেসিডেন্টস অফিস। তাহলে এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশন বি লোকসভা। একটা মানি বিল বা অর্থ বিল সেটা ইন্ট্রোডিউস করা হয় শুধুমাত্র লোকসভাতে। কেমন? নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন আছে, হোয়াট ইজ দ্য টেনিওর অফ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? ভারতবর্ষের যিনি উপরাষ্ট্রপতি আছেন তার সময়কাল কত, কার্যকাল এর মেয়াদ কত? অপশন এ 4 ইয়ার্স, অপশন বি 5 ইয়ার্স, অপশন সি 6 ইয়ার্স, অ্যান্ড অপশন ডি নো ফিক্সড টার্ম, মানে তার কোনো নির্দিষ্ট কাজের মেয়াদ নেই। তো এটা কী হবে উত্তর? ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি যিনি আছেন তার একটা নির্দিষ্ট মেয়াদ আছে। আমরা প্রত্যেকেই জানি যে ভারতবর্ষের যিনি উপরাষ্ট্রপতি তার একটা নির্দিষ্ট মেয়াদ আছে, তিনি একটা নির্দিষ্ট টার্মের জন্য ইলেক্টেড হন। তোমরা মাথায় রাখবে যে ভারতবর্ষে যারা শাসন করছে আমাদেরকে, যারা আমাদেরকে কোথাও গিয়ে আমাদেরকে শাসন করছে সেটা ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, তাদের প্রত্যেকে একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হয়। তারা এই নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হয়, সেখানে ভাইস প্রেসিডেন্টও এর ব্যতিক্রম নয়। তাহলে ভাইস প্রেসিডেন্ট যে নির্বাচিত হন তিনি 5 বছরের জন্য তিনি নির্বাচিত হন, তার একটা ফিক্সড টার্ম আছে, সেটা 5 ইয়ার্স। এমন আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন যেটা আছে, দ্য চিফ মিনিস্টার্স অফ এ স্টেট ইজ অ্যাপয়েন্টেড বাই? ভারতবর্ষের যে রাজ্যগুলোর যে মুখ্যমন্ত্রী আছে তিনি কার দ্বারা তাকে কে অ্যাপয়েন্ট করে? চিফ মিনিস্টারকে কে অ্যাপয়েন্ট করে? অপশন আছে অপশন এ প্রেসিডেন্ট, অপশন বি স্পিকার, অপশন সি গভর্নর, অ্যান্ড অপশন ডি প্রাইম মিনিস্টার্স। রাষ্ট্রপতি বা স্পিকার বা রাজ্যপাল বা প্রধানমন্ত্রী, কে তাকে অ্যাপয়েন্ট করে? তাকে অ্যাপয়েন্ট করে অপশন সি একটা রাজ্যের গভর্নর। তাহলে এটার উত্তর হবে অপশন সি। কোন একজন মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর বা মুখ্যমন্ত্রী হিসাবে তাকে পছন্দ করার পর তাকে শপথ গ্রহণ করার ক্ষমতা, শপথ গ্রহণ করানো এবং তাকে মুখ্যমন্ত্রী হিসাবে অ্যাপয়েন্ট করার ক্ষমতা যেটা আছে রাজ্যপালের হাতে।
তোমরা জানো যে প্রত্যেকটা বিধানসভা যে ইলেকশন হয় সেই বিধানসভা নির্বাচনে যে দল বা যে দলীয় জোট সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সেই দল বা দলীয় জোটের যিনি একজন নেতা বা নেত্রী হিসাবে নির্বাচিত হন তাকে রাজ্যপাল মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করান। এই ক্ষমতা রাজ্যপালের মধ্যে আছে। এবার পশ্চিমবঙ্গ বিধানসভায় যেমন 294টা সিট আছে, সেই 294টা সিটের মধ্যে যেটা মেজরিটি সিট, সেই মেজরিটি সিট মমতা ব্যানার্জির দল টিএমসি পেয়েছে এবং তাই মমতা ব্যানার্জিকে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে অ্যাপয়েন্ট করেছেন তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড় অ্যাপয়েন্ট করেছিলেন। পরবর্তী যে ইলেকশন আছে, এই পরের বছর 2026 সালে যে ইলেকশন আছে, সেই ইলেকশনে আবার প্রত্যেকটা পার্টি কন্টেস্ট করবে এবং প্রত্যেকটা পার্টি কন্টেস্ট করার পর যে দল বা যে দলীয় জোট সংখ্যাগরিষ্ঠতা পাবে সেই দলের বা সেই দলীয় জোটের যারা নেতা বা নেত্রী হিসাবে যিনি চুজ হবেন বা মনোনীত হবেন তাকে তৎকালীন সেই সময় যিনি গভর্নর থাকবেন তিনি মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত করবেন বা তাকে শপথ গ্রহণ করাবেন। এইটাই এখানে কোয়েশ্চেন আছে। কেমন? নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফিচার্স অফ দ্য ফেডারেল সিস্টেম ইন ইন্ডিয়া? ভারতবর্ষে যে যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য আছে এই যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্যের কোনটা বৈশিষ্ট্য নয়? তোমরা প্রত্যেকে জানো যে ভারতবর্ষে যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্যের পাশাপাশি মানে ফেডারাল সিস্টেমের পাশাপাশি ইউনিটারি কিছু ফিচার্স আছে, কারণ ভারতবর্ষ ইন্ডিয়া ইজ এ কোয়াজি ফেডারাল স্টেটস, নট 100% ফেডারাল, নট 100% ইউনিটারি। এখানে দুটো বিষয়ের একটা মিক্সড আপ কনসেপ্ট আছে, সেহেতু এখানে কতগুলো বৈশিষ্ট্য আছে যেগুলো ফেডারাল স্ট্রাকচারকে ডিফাইন করছে এবং কতগুলো বৈশিষ্ট্য আছে যেগুলো ইউনিটারি স্ট্রাকচারকে ডিফাইন করছে। যেগুলো ফেডারাল স্ট্রাকচারকে ডিফাইন করছে তাদের মধ্যেও কয়েকটা বৈশিষ্ট্য আছে যেগুলো এখানে একটা নেই। অপশন এ রিটেন কনস্টিটিউশন, অপশন বি ডিভিশন অফ পাওয়ার, অপশন সি ডুয়েল সিটিজেনশিপ অ্যান্ড অপশন ডি ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি বা নিরপেক্ষ বিচার ব্যবস্থা। তোমরা দেখলেই বুঝতে পারছো যে অপশন সি ডুয়েল সিটিজেনশিপ ভারতবর্ষে বর্তমানে এক্সিস্ট করে না, এই জিনিসটা তাহলে ফিচার্স নয়। তাহলে উত্তরটা হবে অপশন সি, কারণ এটা আমরা এলিমিনেট করতে পারছি। অপশন এ হবে ফিচার্স, কারণ ফিচার্স তার কারণ হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ডিটেল রিটেন কনস্টিটিউশন। ওকে। অপশন বি ডিভিশন অফ পাওয়ার। ডিভিশন অফ পাওয়ার এটা আমি আগেই বুঝিয়েছি যে ভারতবর্ষে কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে তিনটে তালিকাতে ক্ষমতা বন্টন করা আছে, একটা ইউনিয়ন লিস্ট, একটা স্টেট লিস্ট, একটা কনকারেন্ট লিস্ট। অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, ভারতবর্ষের যে বিচার ব্যবস্থা আছে সেটা নিরপেক্ষ, সেটা তোমরা দেখতেই পাচ্ছ, কারণ বিচার ব্যবস্থার দ্বারাই ভারতবর্ষে যে যত বড়ই পদাধিকারী হোক না কেন তাকে শাস্তি দেওয়া ক্ষমতা সম্ভব হচ্ছে, এই যে বিষয়টা। তাহলে প্রত্যেকটা জিনিস আছে, এ বি এবং ডি ভারতবর্ষের বৈশিষ্ট্য, কিন্তু সি যেটা অপশন আছে ডুয়েল সিটিজেনশিপ বা দ্বৈত নাগরিকত্বের যে কনসেপ্ট সেটা ভারতবর্ষে বর্তমানে নেই, এটা এক্সিস্ট করে ইউএসএতে বর্তমানে। কেমন? নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন আছে, হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন ডিলস উইথ ফান্ডামেন্টাল ডিউটিস? ভারতবর্ষের কোন পার্টটা ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্যগুলোকে ডিফাইন করে? অপশন আছে পার্ট 2, অপশন বি পার্ট 3, অপশন সি পার্ট 4A অ্যান্ড অপশন ডি পার্ট 5। ভারতবর্ষের সংবিধানের কোন পার্টটা মৌলিক কর্তব্যগুলোকে ডিফাইন করে? বলো এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশন সি। এটার উত্তর হবে অপশন সি পার্ট 4A, যেটা ডিফাইন করে ভারতবর্ষের নাগরিকদের মৌলিক কর্তব্যগুলোকে। এই যে পার্ট 4A এই জিনিসটা পরবর্তীকালে অ্যাড করা হয়েছে, ওই জন্য দেখো পার্ট 4-এর পর পার্ট 5 আছে, তার জন্য একটা সাবক্লজ করে আলাদা করে অ্যাড করা হয়েছে যেটা পার্ট 4A। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই যে ফান্ডামেন্টাল ডিউটিস এই কনসেপ্টটা 42nd CAA 1976-এর দ্বারা এটা অ্যাড করা হয়েছে। এই সময় প্রধানমন্ত্রী ছিলেন আমাদের ইন্দিরা গান্ধীজি। তিনি আমাদের প্রধানমন্ত্রী ছিলেন। তার প্রধানমন্ত্রীত্বের সময় ভারতবর্ষের নাগরিকদেরকে মনে করা হয় যে নাগরিকদের মৌলিক কর্তব্য কোনগুলো। একটা কমিশন নিয়োগ করা হয়েছিল যেটা হচ্ছে সর্দার শরণ সিং কমিটি। এই কমিটিটার রেকমেন্ডেশনের ভিত্তিতে ভারতবর্ষের সংবিধানে প্রথমবার ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্যের কনসেপ্টটা অ্যাড করা হয়। এই সর্দার শরণ সিং কমিটি রেকমেন্ড করেছিল 8টা, কিন্তু 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড হয়েছিল 10টা ফান্ডামেন্টাল ডিউটিস। কেমন? কিন্তু বর্তমান সংবিধানে ফান্ডামেন্টাল ডিউটিস আছে 11খানা।
11খানা ফান্ডামেন্টাল ডিউটিজ আছে। লাস্ট যেটা ফান্ডামেন্টাল ডিউটি সেটা 86 CAA 2002 অ্যাড করা হয়েছে AB বাজপেয়ীর আমলে, প্রধানমন্ত্রিত্বকালে। আমি এর আগের ক্লাসেই বলছিলাম যে ভারতবর্ষের প্রত্যেকটা শিশুর বেসিক এবং এলিমেন্টারি এডুকেশন যে প্রোভাইড করার যে দায়িত্ব এবং কর্তব্য, দুটো জিনিসই একটা সরকারের এবং একটা বাবা মায়েরকে দেওয়া হয়েছে। সেটা যেটা বাবা মায়ের কর্তব্য সেটা দেওয়া হয়েছে 11 নম্বর মৌলিক কর্তব্য হিসাবে, যেটা 86তম সংবিধান সংশোধন 2002 সালে অ্যাড করা হয়েছে। কেমন? তাহলে এটা কী হবে? হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন ডিলস উইথ ফান্ডামেন্টাল ডিউটিজ? তাহলে এটার উত্তর হবে পার্ট 4A। তো এটা উত্তর হবে অপশন সি। পার্ট 2তে কী বলা আছে? আমি যদি 4টে অপশনকে ইন্টারপ্রেট করার চেষ্টা করি, পার্ট 2তে বলা আছে সিটিজেনশিপ বা আমাদের নাগরিকতার ব্যাপারে, পার্ট 3তে বলা আছে ফান্ডামেন্টাল রাইটস বা আমাদের মৌলিক অধিকারগুলোর ব্যাপারে, পার্ট 4A যেটা বললাম ফান্ডামেন্টাল ডিউটিজ, অ্যান্ড পার্ট 5-এর ব্যাপারে বলা আছে দ্য ইউনিয়ন বা কেন্দ্রীয় সরকারের ব্যাপারে। কেমন? নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন একটা স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন। দেখো স্টেটমেন্ট 1 আছে, দ্য রাজ্যসভা ক্যান নট ইনিশিয়েট এ নো কনফিডেন্স মোশন। রাজ্যসভা একটা নো কনফিডেন্স মোশনকে ইনিশিয়েট বা প্রস্তাব করতে পারে না। স্টেটমেন্ট 2 আছে, এই নো কনফিডেন্স মোশন ইজ মুভড ইন দ্য লোকসভা। একটা নো কনফিডেন্স মোশন মুভড করা হয় লোকসভাতে। তোমরা প্রত্যেকে জানো যে একটা নো কনফিডেন্স মোশন পাস হওয়া মানে কোনো একটা মন্ত্রিসভা যারা মন্ত্রী আছে তাদের প্রত্যেকে পদত্যাগ করতে হয়। লোকসভাতে এই নো কনফিডেন্স মোশন উত্থাপিত হয় কারণ মন্ত্রিসভা যারা মন্ত্রী আছেন বা প্রধানমন্ত্রী আছেন তারা প্রত্যেকে লোকসভার কাছে কালেকটিভলি রেসপন্সিবল থাকে। তাহলে এই কোয়েশ্চেনটার প্রথম যে স্টেটমেন্ট আছে, দ্য রাজ্যসভা ক্যান নট ইনিশিয়েট এ নো কনফিডেন্স মোশন, এটা 100% ট্রু। কারণ রাজ্যসভা একটা নো কনফিডেন্স মোশনকে ইনিশিয়েট করতে পারে না, কারণ লোকসভা এটাকে ইনিশিয়েট করে। তারপর এই নো কনফিডেন্স মোশন ইজ মুভড ইন দ্য লোকসভা, একটা নো কনফিডেন্স মোশন মুভড করা হয় লোকসভাতে, এটাও 100% ট্রু। তাহলে অপশনটা কী আছে? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ আর কারেক্ট? কোন দুটো স্টেটমেন্ট ভুল বা ঠিক? তাহলে অপশন অনলি 1 হবে না, কারণ দুটোই ঠিক। তাহলে এটা হবে বোথ 1 and 2 আর কারেক্ট। তাহলে এটা উত্তর হবে অপশন সি। কেমন? কারণ রাজ্যসভা ক্যান নট ইনিশিয়েট এ নো কনফিডেন্স মোশন, রাজ্যসভার কোনো ইখতিয়ার নেই কোনো একটা নো কনফিডেন্স মোশনকে পাস করানোর জন্য। স্টেটমেন্ট 2, এ নো কনফিডেন্স মোশন ইজ মুভড ইন দ্য লোকসভা, লোকসভাতেই নো কনফিডেন্স মোশন মুভ করা যায়। তাহলে এটা দুটো স্টেটমেন্টই ঠিক আছে। কেমন? তাহলে বোথ 1 and 2 আর কারেক্ট। আমরা নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেনে যাই, সেটা হচ্ছে এটাও স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন। এটা বলেছে দ্য স্পিকার অফ দ্য লোকসভা ডিসাইড হুইদার বিল ইজ এ মানি বিল অর নট। স্টেটমেন্ট 2 আছে, দ্য ডিসিশন অফ দ্য স্পিকার অন এ মানি বিল ক্যান বি চ্যালেঞ্জড ইন দ্য সুপ্রিম কোর্ট। প্রথম স্টেটমেন্টটা বলেছে ভারতবর্ষের যে লোকসভা স্পিকার আছে তিনি ডিসাইড করবেন কোন একটা বিল অর্থ বিল কিনা। সেকেন্ড স্টেটমেন্ট আছে তার যে ডিসিশন, এই ডিসিশনটাকে চ্যালেঞ্জ করা যাবে সুপ্রিম কোর্টে। দ্য ডিসিশন অফ দ্য স্পিকার ক্যান মানি বিল ক্যান বি চ্যালেঞ্জ ইন দ্য সুপ্রিম কোর্ট। তার যে ডিসিশন সেটাকে চ্যালেঞ্জ করা যাবে সুপ্রিম কোর্টে। এটার উত্তর কী হবে? দেখো এটা তো ঠিক কথা যে কোনো একটা বিল মানি বিল কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে স্পিকারের হাতে। তাহলে এটার উত্তর হবে দ্য স্পিকার অফ দ্য লোকসভা ক্যান ডিসাইড এ হোয়েদার মানি বিল অর নট, এটা 100% কারেক্ট। দ্য ডিসিশন অফ স্পিকার অন এ মানি বিল ক্যান বি চ্যালেঞ্জড, ক্যান বি চ্যালেঞ্জ মানে চ্যালেঞ্জ করা যায় ইন দ্য সুপ্রিম কোর্ট, এটা ভুল কথা। কারণ স্পিকারের কোনো সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা যায় না, মানে অন্তত মানি বিলের ক্ষেত্রে কোনো একটা বিল মানি বিল যেটা বলবে সেটা স্পিকারের কথায় চূড়ান্ত। তাহলে এই স্টেটমেন্টটা রং। তাহলে 1 is true and 2 is wrong, তাহলে only 1 is true। তাহলে which of the following statement is আর correct? তাহলে এটা কারেক্ট হচ্ছে only 1। তাহলে এটা উত্তর হবে অপশন এ। কেমন? যাই হোক, কেমন লাগলো তোমাদের ক্লাস? আমরা আজকে টোটাল 25টা কোয়েশ্চেন আলোচনা করলাম, আর এর আগের ক্লাসে আমরা 25টা কোয়েশ্চেন আলোচনা করেছিলাম যেগুলো আরআরবি এনটিপিসি আসন্ন যে এক্সাম সেই এক্সামগুলোকে সামনে রেখে। তোমরা এই চ্যানেলটাকে ফলো করো, লাইক করো, সাবস্ক্রাইব করে দাও। আমরা আরও এরকম আগামীতে ভিডিও নিয়ে আসবো। তোমরা পছন্দ হলে কমেন্টে জানাবে, কোথায় তোমাদের কি ফিডব্যাক আছে সেটা অবশ্যই জানাবে। কেমন? থ্যাংক ইউ।